বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন 1-0 গোলে ইয়ামালদের কাছে আর্জেন্টিনার হার। 2010-এর পর 2026 দ্বিতীয়বার ফুটবল ওয়ার্ল্ড কাপ জয়ী স্প্যানিশ আর্মাডারা দুবার ফাইনালে উঠে চ্যাম্পিয়ন স্পেন। এক্সট্রা টাইমে দ্বিতীয়ার্ধে জয়সূচক গোল করেন টোরেজ। এ যেন এক অচেনা আর্জেন্টিনা। কোথায় সেই মেসি ম্যাজিক? এমন ছন্ন ছাড়া আর্জেন্টিনা এবং নিষ্প্রভ মেসিকে দেখা যায়নি স্মরণকালে। কার্যত আর্জেন্টিনাকে দাঁড় করিয়ে 16 বছর পর ফের বিশ্বকাপ জিতল স্পেন। এনজো ফার্নান্ডেজ লাল কার্ড দেখায় আর্জেন্টিনাকে শেষ কিছুটা সময় 10 জনে খেলতে হয় এবং অতিরিক্ত সময়ে 106 মিনিটে স্পেনের হয়ে গোল করেন টোরেজ। তবে কথা বলতেই হয় যে আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেজ যদি অসাধারণ না খেলতেন গতকাল, তাহলে হয়তো আরো লজ্জার হার দেখতে হতো আর্জেন্টিনাকে। শূন্য গোলে ইয়ামালদের কাছে আর্জেন্টিনার হার। 2010-এর পর 2026 দ্বিতীয়বার ফুটবল ওয়ার্ল্ড কাপ জয়ী স্প্যানিশ আর্মাডারা দুবার ফাইনালে উঠে চ্যাম্পিয়ন স্পেন। এক্সট্রা টাইমে দ্বিতীয়ার্ধে জয়সূচক গোল করেন টোরেজ। আর ফাইনালে একেবারে ফ্লপ মেসি। বিশ্বকাপ ফাইনালে মেসি ম্যাজিক উধাও। ম্যাচে একটাও শট মারতে পারেননি মেসি। চোখের জলে বিশ্বমঞ্চকে বিদায় জানালেন এলএম10। 1986-তে চ্যাম্পিয়ন হওয়ার পর 1990-এর রানার্স মারাদোনা, আর মেসিও 2022-এ চ্যাম্পিয়ন হওয়ার পর 2026-এর রানার্স। আর এখানেই প্রশ্ন উঠে যাচ্ছে, তাহলে এটাই কি শেষ বিশ্বকাপ ছিল এলএম10-এর? সম্ভবত বিশ্বকাপে আর দেখা যাবে না মেসিকে, এবং মেসি ভক্তদের জন্য এটাই ভেঙে পড়ার কারণ হিসেবে যথেষ্ট। মেসি ভক্তরা শেষবার মেসির হাতে বিশ্বকাপ দেখতে চেয়েছিলেন। কলকাতার আজ মন খারাপ মেসির জন্য। ফাইনালে ফ্লপ মেসি। চোখের জলে বিশ্বমঞ্চকে এলএম10-এর বিদায়। ম্যাচে একটাও শট মারতে পারেননি মেসি। বিশ্বকাপ ফাইনালে সেই মেসি ম্যাজিক যেন কার্যত উধাও। এক অচেনা আর্জেন্টিনাকে যেন দেখা গেল গতকাল। সেই মেসি জাদু নেই। একটা ছন্ন ছাড়া আর্জেন্টিনা টিম, নিষ্প্রভ মেসি, যা দেখা যায়নি স্মরণকালে। কার্যত আর্জেন্টিনাকে একেবারে দাঁড় করিয়ে 16 বছর পর ফের বিশ্বকাপ জিতল স্পেন। কথা বলবো সান্নিক আমার সহকর্মীর সঙ্গে। সান্নিক, গোটা আর্জেন্টিনার টিমটাই যেন মনে হচ্ছিল দাঁড়িয়ে গেল। কোনো অ্যাটাক নেই, কোনো গোল অ্যাটেম্প্ট নেই। কোথাও কি স্পেনের পাসিং ফুটবল আটকাতে কোচ স্কালোনির ডিফেন্সিভ কোনো ছক ছিল, যেটা বুমেরাং হলো? দেখো, শুধুমাত্র ডিফেন্সিভ বললে হয়তো ভুল হবে। তার কারণ কালকে যদি প্রথম থেকে আর্জেন্টিনার খেলা আমরা দেখে থাকি, তাহলে দেখতে পাবে যে সেখানে কিন্তু সেই অর্থে বল পজিশন থেকে শুরু করে কোনো কিছুই কিন্তু কালকে আর্জেন্টিনার ফেভারে যেন কাজ করছিল না। অর্থাৎ ঠিকভাবে একটা অ্যাটাকে ওঠা কিংবা বল নিজেদের পায়ে রাখা, কোনোটাই কিন্তু কালকে আর্জেন্টিনার সেই অর্থে নজরে পড়েনি। লিও মেসি, তার উপর নির্ভরশীলতা নাকি গোটা টিমের ব্যর্থতা, সেই প্রশ্ন তো অবশ্যই থাকবে। তবে গতকাল স্পেনের খেলা সব দিক থেকেই কিন্তু যারা ফুটবল প্রেমী তাদেরকে আলাদাভাবে কিন্তু ইমপ্রেস করেছে, তা বলাই যায়। কেননা কালকের খেলাতে যদি আর্জেন্টিনার একজন ফুটবলারের কথা এক্ষেত্রে বলতেই হয়, তাদের গোলকিপার এমি মার্টিনেজ, তার যদি কিছু অমানবিক কিছু সেভ যদি গতকাল আমরা দেখতে না পেতাম, তাহলে হয়তো স্কোর লাইনটা আরো হয়তো লজ্জার হার দেখতে হতো আর্জেন্টিনাকে। দুর্দান্ত খেলেছেন কাল মার্টিনেজ। হ্যাঁ সান্নিক, একেবারেই তাই। এবং সেই যে ছবিটা গতকাল আমরা দেখলাম, সেখানে এমি মার্টিনেজের একের পর এক সেভ, সেই সেভের ছবিটাই কিন্তু হয়তো আর্জেন্টিনাকে দীর্ঘক্ষণ খেলাতে রাখলো, কিংবা বলা ভালো এক্সট্রা টাইম অব্দি আর্জেন্টিনাকে নিয়ে গেল। কেননা একের পর এক আমরা দেখেছি স্পেনের যে অ্যাটাক, সেই অ্যাটাক কিন্তু বারংবার আর্জেন্টিনার ডিফেন্স চিরে বারবার গোল পোস্টের দিকে আছড়ে পড়েছে। যদিও শেষমেশ সেটা এমি মার্টিনেজের দস্তামাতে গিয়েই ঠাই হয়েছিল, কিন্তু যে সেকেন্ড হাফ আমরা দেখলাম গতকাল এক্সট্রা টাইমের, সেখানে গিয়ে হয়তো আর
শেষ রক্ষা হয়নি, সেখানে শেষমেশ আর্জেন্টিনা একটা গোল সেখানে গিয়ে খায়। কিন্তু হয়তো এক্সট্রা টাইমে যখন ম্যাচ গড়ায় সেক্ষেত্রে গিয়ে হয়তো আর্জেন্টিনার কোচও হয়তো ভেবেছিলেন যদি খেলাটাকে এক্সট্রা টাইমে অব্দি গড়িয়ে নিয়ে যাওয়া যায়, কেননা সেক্ষেত্রে আর্জেন্টিনার ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ যেটা ছিল একজন প্লেয়ার ইতিমধ্যেই রেড কার্ড খেয়ে তখন মাঠের বাইরে। একদম এনজো ফার্নান্ডেজ এই যে লাল কার্ড দেখলেন, সেই 10 জন বাকি সময়টা যে 10 জনে খেলতে হলো আর্জেন্টিনাকে, সেই তখন থেকে কি আর্জেন্টিনার পিছিয়ে পড়ার শুরু বলা যায়? দেখো, গোটা ম্যাচে আর্জেন্টিনা পিছিয়ে ছিল সেটা কিন্তু আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখে না, কিন্তু গতকাল কোথাও গিয়ে যখন রেড কার্ড খেলেন তারপরে গিয়ে কোথাও গিয়ে মনে হয়েছে আর্জেন্টিনা বোধহয় ম্যাচটাকে পেনাল্টি শুট আউটের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেই চেষ্টাই চালাচ্ছে বেশি করে, কেননা সেক্ষেত্রেও আর্জেন্টিনার একটা বড় ভরসা ছিল এমি মার্টিনেজের দস্তানা, এবং সেইটাই গিয়ে কোথাও গিয়ে আর্জেন্টিনাকে বাঁচাতে পারে, তাদেরকে ফের একবার বিশ্বকাপ এনে দিতে পারে, সেইটা হয়তো আর্জেন্টিনার সমর্থক বা আর্জেন্টিনার ম্যানেজমেন্ট হয়তো ভেবেছিল। কিন্তু কোথাও গিয়ে যেভাবে একের পর এক স্পেনের অ্যাটাক আমরা গতকাল দেখলাম, সেইটা গিয়ে কিন্তু গতকাল ফেরান টোরেসের গোলে শেষমেশ কিন্তু সেই স্বপ্ন আর্জেন্টাইন সমর্থকদের সেই স্বপ্ন কিন্তু ভেঙে গেল। তবে অবশ্যই একটা খুব ভালো ফুটবল স্পেনের তরফে আমরা দেখতে পেলাম, যদিও আর্জেন্টিনা যারা গোটা ওয়ার্ল্ড কাপে একটা ভালো ফুটবল উপহার দিয়ে এসেছে, গতকাল কিন্তু তাদের সেই খেলা নজরে পড়েনি। তবে ফুটবল প্রেমীরা গতকালের খেলা দেখে কিন্তু সন্তুষ্ট। একদমই সান্নিক, স্পেন আমরা দেখছিলাম একেবারে প্রথম থেকে মাঝমাঠের দখল নিয়ে নিয়েছিল। আর্জেন্টিনা যেভাবে ইংল্যান্ডের সঙ্গে একটা টোটাল ফুটবল খেলেছিল সেটা কাল দেখাই গেল না। স্পেন এই যে মাঝমাঠের দখল নেওয়া, এটাতেই কি বাজিমাত? শুধুমাত্র মাঝমাঠের দখল না, তাদের মধ্যে যে বোঝাপড়া, এক্ষেত্রে একটা বিষয় অবশ্যই কাজ করে, কেননা যারা ফুটবল সমর্থক তারা এই বিষয়টা নিয়ে অনেকেই এই বিষয়টায় মুখ খুলেছেন যে স্পেনের যে গোটা টিমটা, প্রথমত ইয়াং ব্রিগেড, স্পেনের অ্যাভারেজ বয়স যদি দেখো বেশিরভাগ ক্ষেত্রেই প্লেয়ারদের বয়স 25-এর আশেপাশে, তাই বয়সটা একটা খুব বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল স্পেনের কাছে। তাদের দম, তাদের দৌড়ানোর ক্ষমতা, সব দিক থেকে কিন্তু তারা কোথাও গিয়ে আর্জেন্টিনাকে গোটা ম্যাচে চাপে রেখেছিল। আর সেই অল্প বয়স্ক প্লেয়ার যারা, তারা যখন এর আগে ক্লাব লেভেলে একসাথে খেলে, সুতরাং তাদের মধ্যে যে বোঝাপড়াটা, সেই বোঝাপড়াটাও কিন্তু গতকালের ম্যাচে আমরা দেখেছি অসাধারণ ছিল। অর্থাৎ সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি বার্সেলোনার যে ইয়াং ব্রিগেড, সেই ইয়াং ব্রিগেডের একটা বড় অংশ স্পেনের জাতীয় দলের হয়ে খেলে, এবং এক্ষেত্রে বিষয়টা হয়তো একটু কাকতালীয় লাগতে পারে, কিন্তু 2010 সালে যখন এর আগে স্পেন যখন ওয়ার্ল্ড কাপ জিতেছিল, সেক্ষেত্রে তোমার যদি টিমের কথা মনে থেকে থাকে, জাভি, ইনিয়েস্তা, সার্জিও বুস্কেটস কিংবা পুয়োল, প্রত্যেকেই কিন্তু সেই সময় বার্সেলোনায় খেলতেন এবং বার্সেলোনার সেই টিমটাই স্পেনের জাতীয় দলে খেলতো। সুতরাং সেই যে বোঝাপড়াটা সেবারও যেমন তাদেরকে বিশ্বকাপ এনে দিয়েছিল, এবছরও কিন্তু সেই ছবিটাই আমরা দেখতে পেলাম। সেইভাবেই এফসি বার্সেলোনার সেই খেলাটাই কোথাও গিয়ে উঠে এলো এই বিশ্বকাপের ময়দানে। একদমই। আর সান্নিক, মেসি যেভাবে গতকাল একেবারে নিষ্প্রভ, মানে মেসি ম্যাজিক কোথায়, এই কি সেই মেসি? কার্যত খুঁজেই পাওয়া গেল না। এই মেসির অফ ফর্মও কি আর্জেন্টিনার বিপর্যয়ের একটা অন্যতম কারণ বলা যায়? দেখো, মেসি নিঃসন্দেহে এই জেনারেশনের অন্যতম সেরা ফুটবলার, এইটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু লিওনেল মেসি, তার যদি গোটা ওয়ার্ল্ড কাপের খেলা দেখে থাকো, মেসি নির্ভর আর্জেন্টিনা আমরা বারংবার বলে থাকি, কিংবা এটা স্বীকার করতে আর্জেন্টাইন দলেরও মনে হয় কোনো সমস্যা নেই, কিন্তু কোথাও গিয়ে মেসির খেলা কিন্তু টিম নির্ভর, অর্থাৎ তিনি টিমকে বাইরে রেখে খেলেন না, টিমকে প্রপারলি অ্যাসিস্ট করা থেকে শুরু করে টিমমেট থেকে পাওয়া বলে তিনি গিয়ে গোল করেন, এই গোটা বিষয়টাই কিন্তু রেসিপ্রোকেট করা হয় এক্ষেত্রে। কিন্তু গতকাল যে ছবি আমরা দেখতে পেলাম, মেসি অব্দি বল পৌঁছলো না বেশি, অর্থাৎ মেসি যে সময় তাকে আরো বেশি দরকার ছিল, গতকাল এক্সট্রা টাইমে যখন আর্জেন্টিনা 10 জনে খেলছে, সেই সময় হয়তো স্ট্রাইকের একটা ভার চলে যাওয়ার কথা ছিল মেসির দিকে, কিন্তু সেই সময় আমরা দেখলাম কোচের একটা সিদ্ধান্ত, সেক্ষেত্রে আলভারেজকে তিনি তুলে নিলেন। সেই সময় তাকে তুলে নিয়ে অ্যাটাক না করে যে ডিফেন্সিভ ফুটবলই আর্জেন্টিনা খেলবে, 10 জন নিয়ে তারা এক্সট্রা টাইমে ডিফেন্সিভ ফুটবলের উপর নির্ভর করবে, সেই বিষয়টাই কিন্তু তিনি যেন তার মানসিকতা স্পষ্ট করে দিলেন। সেক্ষেত্রে কিন্তু গিয়ে আমরা দেখলাম যে ছবি, মেসি গোটা মাঠে তিনি হেঁটে বেড়াচ্ছেন, কিন্তু তার পা অব্দি বল এসে পৌঁছচ্ছে না, যেটা কিন্তু গতকালের ম্যাচের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বলে ফুটবল বিশেষজ্ঞরা অন্তত মনে করছেন। সান্নিক, এবার কি তাহলে অবসর ঘোষণা করতে পারেন মেসি? কারণ 42-43 বছর হয়ে গেলে বিশ্বকাপে তো আর খেলা সেই অর্থে আর সম্ভব হয় না, তাহলে কি আর দেশের হয়ে আর না খেলতে পারেন? এই সিদ্ধান্ত এবার নিতে পারেন? দেখো, সেই সম্ভাবনাই প্রবল, তবে যতক্ষণ পর্যন্ত না সেই সিদ্ধান্ত অফিসিয়ালি ঘোষণা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবশ্যই কিছু বলা সম্ভব নয়। তবে
এই বিশ্বকাপ যে মেসির আদতে শেষ বিশ্বকাপ সেটা কিন্তু আন্দাজ করা যাচ্ছে, তার কারণ আর ইতিমধ্যেই 39 বছর বয়স। পরের বিশ্বকাপ যদি তাকে খেলতে হয় সেক্ষেত্রে 43 বছর বয়সে তাকে গিয়ে বিশ্বকাপ খেলতে হবে। আর 43 বছর বয়সে একজন স্ট্রাইকার পজিশনে খেলা কোনো ফুটবলারের পক্ষে বিশ্বকাপের মতো মঞ্চে পারফর্ম করা যথেষ্ট কঠিন। এইরকম নজির কিন্তু সেই অর্থে নেই। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশা করতে পারি যে এটাই লিওনেল মেসির শেষ বিশ্বকাপ ছিল। গতকাল বিশ্বকাপের ময়দানে তাকে আমরা শেষবারের মতো দেখলাম। তবে তার পরবর্তী আর কোনো ম্যাচ তিনি খেলবেন কিনা, আর্জেন্টিনার হয়ে কোনো ম্যাচ খেলে তিনি বিদায় নেবেন কিনা, সেই ঘোষণাটার জন্য কিন্তু একদমই সান্নিক সম্ভবত বিশ্বকাপে তার মানে আর দেখা যাবে না মেসিকে। মেসি ভক্তদের জন্য তো এটাই ভেঙে পড়ার কারণ হিসেবে যথেষ্ট। মেসি ভক্তরা তো শেষবার মেসির হাতেই বিশ্বকাপটা দেখতে চেয়েছিলেন। কলকাতার কি আজ মেসির জন্য মন খারাপ? কালকে রাত্রিবেলা সারা রাত যখন খেলা চলেছে বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিন লাগিয়ে যেখানে খেলা হয়েছে, আমি যদি পার্সেন্টেজে বলি বিভিন্ন ক্ষেত্রে আর্জেন্টাইন সমর্থকদের সংখ্যা অবশ্যই অনেক বেশি ছিল। প্রায় 80% to 90% সমর্থক তারা আর্জেন্টিনার সাপোর্টার ছিলেন। আর যারা স্পেনের সাপোর্টার ছিলেন বেশিরভাগ ক্ষেত্রেই তারা অন্যান্য দলের সমর্থন করেছেন। পরবর্তীতে তারা সেই দল, তাদের দল হয়তো ভালো পারফর্ম করতে পারেনি, তাই তারা শেষমেশ এসে স্পেনকে সাপোর্ট করেছেন। এই সমর্থক সংখ্যাটা কিন্তু স্পেনের কাছে কালকে বেশি ছিল। তাই সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল যখন তারা প্রত্যেকের যাদের মন খারাপ, এক তো বিশ্বকাপের ফাইনালে এসে হেরে যাওয়া, এইটা বোধহয় একটা আলাদা কষ্ট দেয় অবশ্যই, কিন্তু তার ছাড়াও মেসির হাতে বিশ্বকাপ উঠছে না। শেষ ম্যাচ মেসি খেলে ফেললেন বিশ্বকাপের ম্যাচ থেকে তাকে মাথা নিচু করে বেরোতে হচ্ছে, এইটা বোধহয় সমর্থকদের কাছে অনেক বেশি দুঃখজনক ছিল। এবং সেই ছবিটাই গতকাল সমস্ত জায়গাতে আমরা এবং এই যে চোখের জলে বিদায় নিলেন মেসি, এলেনটেনের চোখে জল, এটা যে কতটা হৃদয় বিদারক তার ভক্তদের জন্য সে কথা তো আর বলার অপেক্ষা রাখে না।